নমস্কার, স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুকে। আজ শুনবেন শ্রাঙ্কেন হেড, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। লেখককে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। সাথে আছি আমি রূপকথা। শুনতে থাকুন শ্রাঙ্কেন হেড। জিপটা তাপসকে নামিয়ে দিয়ে রাস্তার বাঁকে অদৃশ্য হয়ে গেল। কি প্রচণ্ড ঠান্ডা! চামড়ার জ্যাকেট আর উলের কানঢাকা টুপি ভেদ করে শীত যেন কামড়ে ধরতে চাইছে তাকে। আর এত ঠান্ডা হবে নাই বা কেন? আজ জানুয়ারির 5, তার উপর আবার জায়গাটা দার্জিলিং। জিপের আলোটা পথের বাঁকে মিলিয়ে যেতেই চারপাশে একবার ভালো করে তাকালো তাপস। কেউ কোথাও নেই। ট্যুরিস্ট সিজন অনেক আগেই শেষ হয়ে গেছে। এ সময় এখানকার হোটেল কনভেন্টগুলো বন্ধ হয়ে যায়। ঠান্ডায় অর্ধেক লোক নিচে চলে যায়। ট্যাক্সি স্ট্যান্ড একদম খাঁ খাঁ করছে। তার লাগোয়া ভুটিয়া জিনিসপত্রের দোকানগুলোর ঝাঁপও বন্ধ। একটা কুকুর পর্যন্ত নেই। তাপসের রিস্ট ওয়াচের 7টা বাজে। পঙ্খা বাড়িতে জিপটা খারাপ হয়ে গেছিল বলে তাপসের এখানে পৌঁছতে ঘণ্টাখানেক দেরি হয়ে গিয়েছে। তা বলে শীতের দার্জিলিং সন্ধে নামতেই যে এত শুনশান হয়ে যায় তা ধারণা ছিল না তার। চারপাশ একবার দেখে নেওয়ার পর তাপস তাকালো ওপর দিকে। বেশ কিছুটা ওপরে একটা রেলিং ঘেরা জায়গাতে কুয়াশা মেখে দাঁড়িয়ে আছে কয়েকটা ল্যাম্পপোস্ট। হলদেটে বাতি জ্বলছে। তাপস চিনতে পারল ওটা ম্যাল। আগেও বার তিনেক দার্জিলিংয়ে এসেছে তাপস, কখনো বন্ধু বান্ধব, কখনো বা পরিবার পরিজনের সাথে নিছক বেড়াবার জন্য গরমকালে। আর এবার সে এসেছে একটা কাজ নিয়ে। আসলে তাপস একটা বড় কুরিয়ার কোম্পানিতে মোটামুটি চাকরি করে, অফিসেই তার কাজ। কিন্তু সম্প্রতি কোম্পানির সাথে একটা গন্ডগোলের জেরে স্ট্রাইক করেছে কুরিয়ার ম্যানেরা। এর ফলে সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এদিকে বেশ কিছু চিঠি আর মালপত্র ডিসপ্যাচের অপেক্ষায় কোম্পানির ঘরে জমা আছে। তার মধ্যে বেশ কিছু জিনিস আবার ইনশিওর্ড করা। সেগুলো ঠিক সময়ে প্রাপকের হাতে পৌঁছে দিতে না পারলে কোম্পানির আর্থিক ক্ষতি তো হবেই, তার সাথে সুনামেরও ক্ষতি হবে। বিশেষত এই দ্বিতীয় ক্ষতিটা এড়াতেই কোম্পানির মুম্বাইয়ের হেড অফিস থেকে তাপসদের কলকাতার অফিসের নির্দেশ এসেছে যে বিশেষত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর স্ট্রাইক ওঠার অপেক্ষায় ফেলে রাখা যাবে না, অফিস স্টাফদের দিয়ে ডেলিভারি করাতে হবে। ওরকমই একটা ইনশিওর্ড করা পার্সেল জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্যই ওপরওয়ালার নির্দেশে এই প্রবল শীতে কলকাতা থেকে দার্জিলিংয়ে এসে পৌঁছেছে তাপস। পার্সেলটা অবশ্য খুব বড় নয়, 1.5 ফুট বাই 1.5 ফুট একটা হালকা কাঠের বাক্স। তাপসের ব্যাগের মধ্যেই রয়েছে সেটা। তাপস একবার ভাবল ব্যাগ থেকে পার্সেলটা বার করে তার গায়ের লেখা ঠিকানাটা দেখে নেবে। এর পরক্ষণেই তার মনে হলো কাছে পিঠে তো কোনো লোক নেই, কাকে সে জিজ্ঞেস করবে ঠিকানাটা? তার চেয়ে ওপরে উঠে কাজটা করাই ভালো। মেলে তো ঠিকানা জানার মতো কোনো লোক পাওয়া যাবেই। এই ভেবে ব্যাগটা কাঁধে ফেলে জিপ স্ট্যান্ড থেকে বেরিয়ে পাথরের ধাপ ভেঙে মেলের দিকে উঠতে শুরু করল তাপস। মিনিট 10-এর মধ্যেই সে মেলে উঠে এলো। কিন্তু এই জায়গাটাও কেমন যেন শুনশান। বড় বড় দোকানপাটগুলো সব বন্ধ। 2-একটা হোটেলের কাচের জানলার ভিতর থেকে ক্ষীণ আলো ভেসে আসছে। হোটেলগুলোর সামনে বা মেলে কোনো লোকজন নেই। শুধু একজন বুড়ো ঘোড়াওয়ালা রেলিংয়ের একপাশে দাঁড়িয়ে তার ঘোড়ার পিঠে কি যেন মালপত্র তুলছে। তাপস একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পার্সেলটা বার করল। সেটা যে অনেক দূর থেকে এসেছে তা আগেই দেখেছে তাপস। কার্গো শিপের স্টিকার লাগানো আছে কাঠের ওপর হলদেটে মোড়া কাপড় জড়ানো বাক্সটার গায়ে। কলম্বিয়া থেকে অর্ধেক পৃথিবী ঘুরে
পার্সেলটা এসেছে এদেশে। সেটা অবশ্য কোনো আশ্চর্য বিষয় নয়। পৃথিবী এখন অনেক ছোট হয়ে গেছে। তাপসের পাড়ার একটা ছেলেই তো চাকরির সূত্রে ব্রাজিলে আছে। সেও মাঝে মাঝে সে দেশ থেকে এটা ওটা পাঠায় তার কলকাতার বাড়িতে। কলম্বিয়া থেকে দার্জিলিংয়ে পার্সেল তো আসতেই পারে। ল্যাম্পপোস্টের ফ্যাকাশে আলোয় পার্সেলের গায়ে লেখাগুলো আরেকবার ভালো করে দেখল তাপস। প্রেরক আর প্রাপকের নাম দুই সেখানে লেখা আছে। প্রেরক MM সান্যাল, বোগোটা, কলম্বিয়া। বোগোটা যে কলম্বিয়ার রাজধানী তা জানা আছে তাপসের। প্রাপকেরও নাম MM সান্যাল। ঠিকানা ব্ল্যাক লগ হাউস নিয়ার মেল রোড, দার্জিলিং। প্রেরক এবং প্রাপকের নামের আদ্যক্ষর এবং পদবী যখন হুবহু এক, তখন তারা পরস্পরের নিকটাত্মীয়ই হবে মনে মনে ভাবল তাপস। ঘোড়াওয়ালার কাছে এগিয়ে গিয়ে জানতে চাইল, মেল রোডের কাছে ব্ল্যাক লগ হাউস কোথায়? ঘোড়াওয়ালা তাপসের প্রশ্ন বুঝতে পারল কিনা কে জানে। সে জবাব দিল, मालूम नहीं साहब, आप उस दुकान में पूछिए। এই বলে সে আঙুল তুলে একটু দূরে একটা দোকান দেখিয়ে আবার নিজের কাজে মন দিল। মেলের দক্ষিণ দিকে একটা গলির মুখে সেই দোকানের ঝাঁপ প্রায় বন্ধ, তবে ভিতরে লোক আছে। একটা ক্ষীণ আলো ভেসে আসছে দোকানের ভিতর থেকে। ঘোড়াওয়ালার সাথে আর বাক্য ব্যয় না করে তাপস পা বাড়ালো সেই দোকানের দিকে। যা ঠান্ডা পড়েছে তাতে দ্রুত কাজ সেরে কোনো হোটেলের কম্বলের তলায় ঢুকতে হবে তাকে। ঠিকানাটা যদি কাছাকাছির মধ্যে হয় তাহলে তেমন কোনো অসুবিধে নেই, কিন্তু যদি দূরে হয় তবে এখন সে কোনো হোটেলে ঢুকে পড়বে। কাল ভোরে পার্সেলটা জায়গা মতো পৌঁছে দিয়ে তারপর ফেরার জন্য গাড়ি ধরবে। এই ঠান্ডার মধ্যে তার পক্ষে বেশি ঘোরাঘুরি করা সম্ভব নয়। এ কথা ভাবতে ভাবতে তাপস গিয়ে উপস্থিত হলো দোকানের সামনে। কাঠের ঝাঁপ ঠেলে দোকানের ভিতর প্রবেশ করতেই তাপস বুঝতে পারল সেটা একটা কিউরিও শপ। দোকানের ভিতর উজ্জ্বল আলো জ্বলছে। কাঁচের শোকেসে দেওয়ালের গায়ে রাখা আছে বিভিন্ন ধরনের অ্যান্টিক মূর্তি, থাঙ্কা, তিব্বতী মুখোশ, নেপালি কুকরি ইত্যাদি। কাউন্টারে বসেছিলেন গলাবন্ধ কোট, কুকরির এমব্লম লাগানো টুপি পরা একজন বৃদ্ধ ভদ্রলোক, চোখে চশমা। তাপস কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াতেই তিনি তার দিকে তাকিয়ে বললেন, ইয়েস। তাপস পার্সেলটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি এই ঠিকানাটা খুঁজছি। ঘষা কাচের ফাঁক দিয়ে ভদ্রলোক পার্সেলের গায়ের লেখাগুলো ভালো করে একবার পড়লেন, তারপর ভুরু কুঁচকে বললেন, এখানে কোনো বাড়ির নাম ব্ল্যাক লগ হাউস আছে বলে তো আমার জানা নেই, তবে কাঠের বাড়ি তো এখানে অনেকেরই আছে। তাপস একটু হতাশ হলো তার কথা শুনে। ভদ্রলোক এরপর বললেন, এ তো দেখছি 40 বছর আগের পার্সেল। তাপস বলল, না না, অত পুরনো নয়, মুম্বাই থেকে কিছুদিন হলো এসেছে এখানে। তার কথা শুনে সেই ভদ্রলোক কোনো কথা না বলে পার্সেলের নিচের দিকের একটা অংশ আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। বাক্সর ওপর জড়ানো হলদেটে কাপড়টা সম্ভবত ঘষা লেগে ছিঁড়ে গেছে সেখানে। হলদে কাপড়ের ভিতরে একটা বিবর্ণ কাপড়ের আস্তরণ চোখে পড়ছে। সেখানে প্রায় অস্পষ্টভাবে লেখা, ভিক্টোরিয়া কার্গো, 1960, বোগোটা। ওই লেখাটা তাপসের চোখে পড়েনি। 1960 মানে তাপসের জন্মেরও 20 বছর আগে। এরকম মাঝে সাঝে হয় বলে শুনেছে। 20-50 বছর ধরে গুদামে পড়ে থাকা দাবিহীন পার্সেলের দাবিদারের সন্ধান মেলে, তখন আবার সেটা সেই দাবিদারের নতুন ঠিকানায় পাঠাতে হয়। একে বলে রিপার্সেলিং।
এটাও তাহলে সেরকমই একটা পার্সেল, মনে মনে ভাবল তাপস। সে লেখাটা দেখার পর বৃদ্ধকে বলল, দারুণ চোখ তো আপনার। তিনি উত্তর দিলেন, কিউরিওর ব্যবসা করি তো তাই। কিন্তু যে ঠিকানার খোঁজে তাপসের দোকানে ঢোকা, বৃদ্ধ তা বলতে না পারায় সে পার্সেলটা হাতে তুলে নিয়ে বলল, আপনাকে বিরক্ত করলাম বলে দুঃখিত, আমি যাচ্ছি। এই বলে সে দোকানের বাইরে পা বাড়াতে যেতেই বৃদ্ধ হঠাৎ বললেন, একটু দাঁড়ান। দাঁড়িয়ে পড়ল তাপস। ভদ্রলোক একটু ভেবে নিয়ে বললেন, এখানে একটা অনেক পুরনো কালো রঙের কাঠের বাড়ি আছে, তবে এখন সেখানে কেউ থাকে বলে আমার জানা নেই। বছর 50 আগে আমি যখন নতুন দোকান খুলি, তখন এক বাঙালি ভদ্রলোক ওই বাড়িতে থাকতেন। আমার দোকানে একই নামে তিব্বতী মুখোশ কিনতে আসতেন। তারপর দার্জিলিং ছেড়ে কোথায় যেন চলে গেছিলেন তিনি। আপনি ওই বাড়িটাতে একবার গিয়ে দেখতে পারেন। তাপস শুনে বলল, ব্ল্যাক লগ হাউস যখন ঠিকানা, তখন সে বাড়িটা হলেও হতে পারে। তা বাড়িটা কোথায়? বৃদ্ধ বললেন, আপনি স্টেপ অ্যাসাইড চেনেন? তাপস বলল, হ্যাঁ। তিনি বললেন, স্টেপ অ্যাসাইড ভুটিয়া বস্তি পার হয়ে একটু এগোলে দেখবেন ডান হাতে পাহাড়ের ঢাল বেয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। ওই রাস্তার শেষ প্রান্তে বাড়িটা। রাস্তাটা একটু নির্জন ঠিকই, কিন্তু চোর ডাকাতের ভয় নেই। কিউরিও শপের মালিককে ধন্যবাদ জানিয়ে তাপস বাইরে এসে দাঁড়ালো। কেউ কোথাও নেই। সেই ঘোড়াওয়ালাও চলে গেছে। আরও শূন্যতা যেন নেমে এসেছে চারপাশে। লাইট পোস্টের খয়াটে আলোর নিচে কুয়াশার মধ্যে পড়ে রয়েছে সবুজ রঙা বসার জায়গাগুলো। অথচ গ্রীষ্মকালে এখানে এ সময় ঠিক ঠিক করে ট্যুরিস্ট। দোকানের বাইরে দাঁড়িয়ে তাপস একবার ভাবল, পরদিন সকালেই সে বাড়িটার খোঁজে যাবে। তার পরক্ষণেই আবার তার মনে হলো, তাহলে সারা রাত তাকে এটার চিন্তা নিয়ে কাটাতে হবে। স্টেপ অ্যাসাইড জায়গাটা তার চেনা, বেশি দূরে নয়। একবার দেখেই আসা যাক না বাড়িটা। আর পার্সেলটা যদি ওই ঠিকানারই হয়ে থাকে, তাহলে সে সেটা সেখানে গুছিয়ে দিয়ে হোটেলে ফিরে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। মাত্র 7:30 বাজে, 1 ঘন্টার মধ্যেই সে নিশ্চয়ই ফিরে আসতে পারবে। এই ভেবে তাপস হাঁটতে শুরু করল। মেল ছেড়ে তাপস স্টেপ অ্যাসাইডের রাস্তা ধরল। চেনা রাস্তা। এর আগে বেড়াতে এসে প্রতিবারই দেশবন্ধুর বাসভবন স্টেপ অ্যাসাইড দেখতে গেছে। সত্যিই খুব ঠান্ডা লাগছে তার। মাফলারটা টুপির ওপর ভালো করে জড়িয়ে নিয়ে তাপস হাঁটতে লাগলো। রাস্তার পাশের বাড়িগুলো সব নিঝুম, শীতের মধ্যে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক সময় সে পৌঁছে গেল স্টেপ অ্যাসাইড। সেখানেও কোনো লোকজন চোখে পড়ল না তার। স্টেপ অ্যাসাইড ঘুমন্ত ভুটিয়া বস্তির পেছনে ফেলে আর একটু এগোতেই ডান দিকের ঢাল বেয়ে একটা রাস্তা নেমে গেছে দেখতে পেল তাপস। রাস্তা মানে পাথরের ধাপ। সেই ধাপ বেয়ে নিচে নামতে শুরু করলো সে। ঠিক তখনই আকাশ থেকে পেঁজা তুলোর মতো কি যেন ঝরে পড়তে শুরু করলো তাপসের গায়ে। তুষারপাত শুরু হয়েছে। বেশ খানিকটা নিচে নামার পর তাপস একটা সমতল জায়গাতে এসে দাঁড়ালো। রাস্তা চলে গেছে সামনের দিকে। তার দুপাশে ইউক্যালিপটাসের ঘন বন। তাপস আবার হাঁটতে শুরু করলো। চারদিকে কোনো আলো নেই। আস্তে আস্তে সাদা বরফের চাদরে ঢেকে যাচ্ছে গাছের মাথাগুলো। হিমেল বাতাসের ফিসফাস শব্দ শোনা যাচ্ছে ইউক্যালিপটাসের বন থেকে। এত নির্জন যে এবার তাপসের ভয় ভয় করতে লাগলো। তার মনে হলো এত রাতে তার এই জায়গাতে আসা ঠিক হয়নি। বনের মধ্যে দিয়ে আরও কিছুটা এগোবার পর তাপস যখন ভাবছে এবার ফিরে যাওয়াই ভালো, ঠিক সেই সময় তার চোখে পড়ল সেই বাড়িটা। ক্ষীণ চাঁদের আলোতে প্রায়
অন্ধকারের সাথে মিশে দাঁড়িয়ে আছে কাঠের বাড়িটা। তুষারপাতের ফলে তার ঢালু ছাদটা শুধু একটু সাদাটে দেখাচ্ছে। বাড়িটা দেখতে পাওয়ার সাথে সাথে তাপসের মনের মধ্যে ভয়টা উবে গিয়ে একটা উৎসাহের সৃষ্টি হলো। যাক, বাড়িটা শেষ পর্যন্ত পাওয়া গেল। তাপস পৌঁছে গেল বাড়িটার সামনে। একটা অনুচ্চ পাথরের প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটা। 3 দিকে ইউক্যালিপটাসের ঘন বন। কম্পাউন্ডের ভিতর প্রবেশ করে সোজা রাস্তা ধরে তাপস গিয়ে দাঁড়ালো বাড়ির সদর দরজার সামনে। চাঁদের অস্পষ্ট আলোতে তাপস দেখল দরজার পাশে একটা ফলকে বিবর্ণ হয়ে যাওয়া কয়েকটা হরফ, M সান্যাল। লেখাটা দেখেই মনটা নেচে উঠল তার। যাক, এই প্রবল ঠান্ডার মধ্যে এতটা পথ আসা বিফলে যায়নি তার। ভাগ্যিস সেই বৃদ্ধ এই বাড়িটার কথা বলেছিল। বাড়ির ভিতর কোনো আলো দেখা যাচ্ছে না। জানলার কাচের সার্সিগুলোর পিছনে বিরাজ করছে জমাট বাঁধা অন্ধকার। কোনো শব্দ নেই বাড়ির ভিতর, অথচ সদর দরজা ভিতর থেকেই বন্ধ, অর্থাৎ লোক আছে বাড়িতে। তাপস প্রথমে 2 বার হালকা টোকা দিল দরজাতে। না, কোনো সাড়া পাওয়া গেল না। এরপর আবার টোকা মারল সে, একটু জোরে। এবারও কোনো সাড়া মিলল না। তৃতীয়বার বেশ জোরে দরজায় ধাক্কা দিয়ে তাপস একটু গলা তুলে বলল, এই যে শুনছেন, বাড়িতে কেউ আছেন? তার গলার শব্দে আর দরজা ধাক্কানোর শব্দে কাছের ইউক্যালিপটাস গাছ থেকে কি একটা পাখি ডানা মেলে উড়ে গেল বিষণ্ণ চাঁদের দিকে। কয়েক মুহূর্ত একদম নিস্তব্ধ। তারপর তাপস যখন আবার দরজায় ধাক্কা দিতে যাচ্ছে, ঠিক তখনই তার মনে হলো একটা অস্পষ্ট শব্দ যেন ঘষ্টে ঘষ্টে এগিয়ে আসছে বন্ধ দরজার ওপাশে। কান খাড়া করল তাপস। হ্যাঁ, একটা শব্দ ঠিক দরজার ওদিকে এসে শব্দটা থেমে গেল। আবার কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপরেই একটা শব্দ তুলে খুলে গেল ভারী কাঠের দরজা। তাপস দেখল দরজার কয়েক হাত তফাতে অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে একজন লোক। তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু তার অবয়বটুকু বোঝা যাচ্ছে। তাপস তাকে দেখে বলল, মিস্টার সান্যাল আছেন? আমি একটা কুরিয়ার কোম্পানি থেকে আসছি, তার নামে পার্সেল আছে। তার কথা শুনে কোনো উত্তর দিল না সেই ছায়ামূর্তি। তাপসের মনে হলো সে যেন তার ঘাড়টা একটু নাড়ালো। তাপস এরপর বলল, তাকে একটু ডেকে দেবেন? পার্সেলটা নিতে হলে সই সাবুতের একটা ব্যাপার আছে। লোকটা এবারও মুখে কিছু বলল না, শুধু ইশারায় তাপসকে দাঁড়াতে বলে এগিয়ে এসে দরজাটা আবার বন্ধ করে দিল। তাপস দাঁড়িয়ে রইল বাইরে। মনে মনে সে ভাবল, লোকটা কেমন রে বাবা, কোনো কথা বলল না, তারপর দরজার পাল্লাটা তার মুখের উপর এভাবে দিয়ে দিল। বাইরে তুষারপাত আরও বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা বাতাস। ঠান্ডাতে জমে যাচ্ছে তাপস। মিনিট 4 দাঁড়িয়ে থাকার পর বাড়ির ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ভিতরে আসুন। দরজার পাল্লা ঠেলে বাড়ির ভিতর পা রাখল তাপস। প্রথমে একটা অন্ধকার ঘর, সেই ঘরের ওপাশে অন্য একটা ঘর থেকে মৃদু আলোর রেখা ভেসে আসছে। তাপস এগিয়ে গিয়ে দাঁড়ালো সেই ঘরের দরজায়। দরজার সোজাসুজি একটা টেবিল রাখা আছে ঘরের মাঝখানে। সেই টেবিলের ওপর একটা মোমবাতি জ্বলছে। টেবিলের ওপাশে একটা চেয়ারে বসে আছেন ড্রেসিং গাউন পরা পক্ককেশ এক ভদ্রলোক। তাপস দরজার কাছে গিয়ে দাঁড়াতেই তিনি ইশারাতে ঘরের মধ্যে ঢুকতে বললেন তাকে। কাঠের ওপরে দামি কার্পেট বিছানো ঘরের মেঝেতে পা রাখল তাপস। ভিতরে ঢুকেই সে অবাক হয়ে গেল।
ঘরের চারদিকে দেওয়ালে টাঙানো আছে বিচিত্র সব মুখোশ। ঘরটা ঠিক যেন একটা মিউজিয়াম। ধীর পায়ে তাপস টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই ভদ্রলোক ঠিক তার মুখোমুখি একটা গদিয়াটা চেয়ার দেখিয়ে বললেন, বসুন। বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে নিশ্চয়ই বেশ কষ্ট হলো আপনার। ভদ্রলোকের বেশ ভরাট গলা, তার বাচনভঙ্গিতেও বেশ একটা আভিজাত্য আছে। মৃদু হেসে তাপস চেয়ারটাতে বসল। তারপর পার্সেলটা টেবিলে রেখে ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, আমি তাপস বসু, কলকাতা থেকে আসছি। আপনি নিশ্চয়ই মিস্টার MM সান্যাল। আপনার জন্য এই পার্সেলটা আছে, কলম্বিয়া থেকে এসেছে। ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমি সেই লোক। এই বলে তিনি একবার তাকালেন টেবিলের ওপরে রাখা পার্সেলটার দিকে। তাপস লক্ষ্য করল সেদিকে তাকিয়ে তাকিয়ে তার মুখাবয়বে কোনো পরিবর্তন হলো না। পার্সেলটা যে আসবে তা যেন জানাই ছিল তার। পকেট থেকে চালানের কাগজ বার করে ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে তাপস বলল, পার্সেলের নাম্বারের সাথে নাম্বার মিলিয়ে চালানটাতে একটা সই করতে হবে। কাগজটা হাতে নিয়ে বাক্সটা কাছে টেনে নাম্বারটা মেলালেন ভদ্রলোক। তারপর কলমদানি থেকে একটা কলম তুলে কাগজের ওপর ঝুঁকে পড়ে সই করতে লাগলেন। এই সুযোগে তাপস একবার ভালো করে দেখল ভদ্রলোককে। তার বয়স 70-এর বেশি হবে। এই বয়সেও বেশ বলিষ্ঠ চেহারা। গায়ের রং একসময় বেশ ফর্সাই ছিল মনে হয়, এখন তামাটে বর্ণ ধারণ করেছে। প্রশস্ত ললাট, টিকালো নাক, নিখুঁতভাবে কামানো মুখমণ্ডল। তবে তার চোখের দৃষ্টি কেমন যেন বিষণ্ণ। যেসব বয়স্ক মানুষ নিঃসঙ্গতায় ভোগেন তাদের চোখের দৃষ্টি যেমন হয় ঠিক সেরকম। ঘরটার দিকেও এক ঝলক তাকালো তাপস। রুচি আর আভিজাত্যের ছাপ ছড়িয়ে আছে ঘরে। দেওয়ালে নানা রকম মুখস্থ আছেই। পায়ের তলায় দামি কার্পেট, একপাশে ওক কাঠের বেশ কয়েকটা বড় আলমারি ভর্তি বই, সাবেক আমলের সোফা সেট। টেবিলের ওপর মোমদানিটাও মনে হয় রূপোর তৈরি। ফায়ার প্লেসটিতে কাঠকয়লার আঁচ জ্বলছে। কারুকাজ করা ফায়ার প্লেসের মাথার ওপর বসানো আছে বেশ বড় পিতলের মূর্তি, মনে হয় অ্যান্টিক হবে। সই করে কাগজটা তাপসের হাতে দিলেন ভদ্রলোক। গোটা হরফে পুরো নাম সই করেছেন, মৃগাঙ্ক মোহন সান্যাল। পুরো নামটা দেখে তাপসের হঠাৎ কেন জানি মনে হলো এ নাম যেন আগে কোথাও শুনেছে বা পড়েছে। যাই হোক, সইটা ঠিক মতো হয়েছে কি না তা দেখে নিয়ে কাগজটা ভাঁজ করে পকেটে রাখল তাপস। কাজ হয়ে গেছে, এবার উঠতে হবে তাকে। তাই তাপস ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ, আমি তাহলে এখন উঠি। ভদ্রলোক তাকিয়েছিলেন কাচের সার্সিওয়ালা জানলার দিকে। তাপসের কথা শুনে বললেন, কিন্তু আপনি এখন যাবেন কি করে? বাইরে যে তুষারপাত আর ঝড় শুরু হয়েছে, আপনি বরং একটু বসে যান। তাপস তাকালো জানলার দিকে। বাইরের শব্দ ঘরের মধ্যে না ঢুকলেও তাপস দেখল বাতাসের প্রবল ধাক্কায় জানলার কাচের সার্সিগুলো থরথর করে কাঁপছে। মৃগাঙ্ক মোহনের কথা শুনে সে উঠতে গিয়েও থমকে গেল। সত্যিই তো, এই অবস্থায় বাইরে সে কি করে বেরোবে? কিন্তু তুষারপাত আর ঝড় যদি না থামে তবে? এ কথা ভেবে মনে মনে একটু ভয় পেয়ে গেল তাপস। মৃগাঙ্ক মোহন মনে হয় তার মনের ভাব বুঝতে পারলেন। তাই তিনি বললেন, এই ঝড় বেশিক্ষণ হয় না, সম্ভবত কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। তাপস বলল, তা হলেই ভালো। আসলে পাহাড়ি পরিবেশে আমরা ঠিক অভ্যস্ত নই। তুষারপাত আমি এই প্রথম দেখলাম। মৃগাঙ্ক মোহন মৃদু হাসলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, জানেন, অনেক অনেক দিন আগে এইরকম একটা রাতে জনমানব শূন্য উড়াল পর্বতের ঢালে সারা রাত তুষারপাতের মধ্যে একলা কাটিয়েছিলাম আমি।
3 ফুট তুষারের চাদরের নিচে ঢেকে গেছিল আমার দেহ। বাঁচার কোনো আশাই ছিল না। নেহাত ভাগ্যের জোরে পরদিন দুপুরে স্থানীয় ঘোড়াওয়ালারা আমাকে বরফের নিচ থেকে উদ্ধার করে। আপনি কি মাউন্টেনিয়ার ছিলেন? তাপস প্রশ্ন করল। ভদ্রলোক বলল, না, অনেক পাহাড়ে আমি ঘুরে বেরিয়েছি ঠিকই, কিন্তু মাউন্টেনিয়ার বলতে যা বোঝায় তা আমি ছিলাম না। একটু চুপ করে থাকার পর মৃগাঙ্কমোহন আবার বললেন, আসলে আমি ছিলাম একজন ভূপর্যটক, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে গ্লোব ট্রটার। মৃগাঙ্কমোহনের কথা এবার হঠাৎই যেন তাপসের স্মৃতির তন্ত্রীতে ঘা দিল। কেন মৃগাঙ্কমোহন নামটা তার চেনা মনে হচ্ছিল তা বুঝতে পারল সে। কয়েক মুহূর্ত আশা নিরাশার দোলাচলে থাকার পর তাপস তাকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি পর্যটকের ডায়েরি বলে একটা বই লিখেছিলেন? একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল মৃগাঙ্কমোহনের ঠোঁটের কোণে। তিনি বললেন, হ্যাঁ, ওটা আমার লেখা। চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিল তাপস, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে বলল, ওটা তো একটা বিখ্যাত বই। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেকবার পড়েছি আপনার ওই ভ্রমণ কাহিনী। আমি ভাবতেই পারছি না আপনার মতো বিখ্যাত লোকের সামনে আমি বসে আছি। মৃগাঙ্কমোহনের চোখ দুটো এবার যেন একটু উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আপনি পড়েছেন বইটা? আমি কিন্তু নিজে বই আকারে লেখাটা চোখে দেখিনি। ভুলেই গেছিলাম ওই লেখার কথা। এত বছর পর আবার আপনার মুখে সে বইয়ের কথা শুনলাম। তাপস একটু অবাক হয়ে বলল, আপনার লেখা বই আপনি দেখেননি কেন? তিনি জবাব দিলেন, আমি বিদেশ থেকে ডাকে পাঠিয়েছিলাম লেখাগুলো। প্রকাশক ছেপেছিলেন, আমি বইটা হাতে পাইনি। আমার কোনো স্থায়ী ঠিকানা ছিল না যেখানে তিনি বইটা পাঠাতে পারতেন। তা বইটা আপনার ভালো লেগেছিল? এই বলে তাপসের দিকে তাকিয়ে রইলেন তিনি। তাপস বলে উঠল, শুধু আমার কেন, যারা বইটা পড়েছেন প্রত্যেকেরই অসাধারণ ভালো লেগেছে আপনার লেখা। কি সুন্দর আপনার লেখন শৈলী, কি সুন্দর বিবরণ। সবাই তো বলে ভ্রমণ সাহিত্যের ক্ষেত্রে আপনার বই একটা ল্যান্ডমার্ক। এরপর একটু বিমর্ষ হয়ে সে বলল, তবে আমি কিন্তু আপনার বইয়ের প্রথম খণ্ডটাই পড়েছি, মানে ওই আমেরিকা ভ্রমণ পর্যন্ত। অন্য খণ্ডগুলো আর পড়া হয়নি। তাপসের কথা শুনে মৃগাঙ্কমোহন চুপচাপ তাকিয়ে রইলেন তার দিকে। কিছুক্ষণ নিস্তব্ধভাবে কেটে গেল। তাপস একবার তাকালো জানলার দিকে। একটা ঠকঠক শব্দ হচ্ছে। ঝড়ের সাথে সাথে বরফের কুচিও এসে আঘাত করছে জানলার কাছে। এরপর তাপস আবার তাকে প্রশ্ন করল, আপনার লেখাটা কিন্তু আমার মনে আছে। আচ্ছা, আপনার লেখার মধ্যে যে আরবে মরুঝড়ের মুখোমুখি হওয়া বা নীল নদে কুমিরের সাথে লড়াই করা ইত্যাদি রোমহর্ষক কাহিনীর যে বর্ণনা আছে, সেসব কি সত্যি, নাকি লেখার প্রয়োজনেই ওসব লিখেছিলেন আপনি? পার্সেলটা কাছে টেনে নিলেন মৃগাঙ্কমোহন। টেবিলের উপর রাখা একটা পেন্সিল কাটার ছুরি তুলে নিয়ে ধীরে ধীরে পার্সেলের কাপড়টা কাটতে কাটতে তিনি বললেন, যা পড়েছেন সব সত্যি। লেখার প্রয়োজনে কোনো কিছু বানিয়ে লিখিনি আমি। যা পড়েছেন তার চেয়ে অনেক বেশি রোমহর্ষক ঘটনা এরপর আমার জীবনে ঘটেছিল। তাপস শুনে বলল, তাই নাকি? সেটা কি আপনার বইয়ের দ্বিতীয় খণ্ডে লিখেছেন? নিঃশব্দে হেসে মৃগাঙ্কমোহন বললেন, না, সেখানে আমি লিখিনি, কারণ লেখার কথা থাকলেও সে খণ্ড আর লেখা হয়নি আমার। তাপস একটু বিস্মিত হয়ে বলল,
ও, দ্বিতীয় খণ্ডটা আর প্রকাশই হয়নি? সেটা আর লিখলেন না কেন আপনি? পার্সেলের ওপরের কাপড়গুলো খুলে ফেললেন মৃগাঙ্ক মোহন। তার ভিতর থেকে বেরিয়ে পড়েছে কালো রঙের পালিশ করা কাঠের বাক্স। ছোট্ট একটা ডালা আছে তাতে। বাক্সটা যে অনেক পুরনো তা দেখেই বোঝা যাচ্ছে। কাপড়গুলো খুলে ফেলার পর মৃগাঙ্কমোহন পরম মমতায় তার গায়ে একবার হাত বুলিয়ে বললেন, জানেন, এ বাক্সটা অনেক অনেক দূর থেকে এসেছে, তবে আসতে অনেক দেরি হলো। কত বছর ধরে এর জন্য প্রতীক্ষা করে আছি আমি। হ্যাঁ জানি, কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে। বাক্সটার দিকে স্থির দৃষ্টি রেখে ভদ্রলোক অস্পষ্ট স্বরে বললেন, হ্যাঁ, বোগোটা। সেখানেই তো ঘটেছিল আমার ভ্রমণ পথের সবচেয়ে রোমহর্ষক রোমাঞ্চকর ঘটনাটা, যা কোথাও লেখা হয়নি আমার। এই বলে চুপ করে গেলেন তিনি। বাইরে ঝড়ের বিরাম নেই, জানলার সার্সিগুলো কেঁপেই চলেছে। তবে ঘরের মধ্যে এখন বেশ আরাম লাগছে তাপসের। ফায়ারপ্লেসের আঁচে তার শীত শীত ভাবটা কেটে গেছে। শুধু তার একটাই ভয়, ঝড় থামলে ম্যালের হোটেলগুলোর দরজা বন্ধ হয়ে যাবে না তো? তবে বাইরে যা অবস্থা তাতে এখন বেরোনো তার পক্ষে অসম্ভব। ঝড় না থামা পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে। কিছুটা তার সামনে বসে থাকা বিখ্যাত পর্যটকের মুখ থেকে কাহিনী শোনার লোভে, আর কিছুটা সময় কাটাবার জন্য। এরপর তাপস মৃগাঙ্ক মোহনের উদ্দেশ্যে বলল, বোগোটা শহরে ভ্রমণের সময় যে রোমহর্ষক ঘটনা ঘটেছিল সে কাহিনী আমাকে বলবেন? মৃগাঙ্ক মোহন তাকিয়েছিলেন বাক্সটার দিকে। তাপসের কথা শুনে তিনি যেন একটু চমকে উঠে তাকালেন তার দিকে। তারপর তাপসের চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি সত্যিই শুনতে চান সেই কাহিনী? অবশ্যই পার্সেলটা যখন আপনি এনেছেন তখন সে কাহিনী অন্তত আপনাকে জানানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু শুনে আপনি ভয় পাবেন না তো? প্রশ্ন শুনে তাপস এবার হেসে ফেলে বলল, আমাকে কি আপনি একদম বাচ্চা ছেলে ভাবলেন? আপনি বলুন। মৃগাঙ্ক মোহনের মুখে ফুটে উঠল একটা চাপা হাসির রেখা। তিনি বললেন, ঠিক আছে, তাহলে শুনুন। কয়েক মিনিট চুপ করে কি যেন ভাবার পর মৃগাঙ্ক মোহন বলতে শুরু করেন তার কাহিনী। আমেরিকা ভ্রমণ শেষ করে মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর হয়ে নিরাকাগুয়ার সামান্য অংশ ছুঁয়ে হন্ডুরাসের মধ্যে দিয়ে কোস্টারিকা পৌঁছতে আমার মাস 2 সময় লেগেছিল। বহু বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল সে পথে, কিন্তু সে গল্পে আমি যাচ্ছি না। কোস্টারিকাতে একটা হপ্তা কাটিয়ে একটা আদ্যিকালের পালতোলা মালবাহী জাহাজের কোলে চেপে পানামা যোজক পার হয়ে কলম্বিয়ার মাটিতে পা রেখেছিলাম আমি। প্রথমে আমি গিয়ে উপস্থিত হলাম মেডেলিন শহরে। তারপর আরও এগিয়ে ম্যাগদালেন নদী অতিক্রম করেই আমার পথ আটকে দাঁড়ালো আন্দিজের গিরিশিরা। জনমানবহীন আন্দিজের কন্দরে আমি একমাত্র মানুষ। একটা শকুন পর্যন্ত চোখে পড়েনি সে পথে। কিভাবে যে আমি আন্দিজের সেই দুর্লঙ্ঘ প্রাচীর অতিক্রম করেছিলাম তা আমি একমাত্র জানি। অবশেষে কলম্বিয়ার ভূখণ্ডে পা রাখার 27 দিন পর আমি উপস্থিত হলাম তার রাজধানী বোগোটা শহরে। একটু দম নিয়ে ধীরে ধীরে আবার বলতে শুরু করলেন, আজকের বোগোটা শহর অনেক উন্নত হলেও সে সময় বোগোটা ছিল পাহাড়ের ওপর অবস্থিত একটা ছোট্ট শহর।
সোনা আর পান্না ব্যবসায়ী কিছু ইউরোপিয়ান বাস করত শহরের কেন্দ্রস্থলে। আপনি হয়তো জানেন যে পৃথিবীর অর্ধেক পান্না কলম্বিয়াতে পাওয়া যায়, আর সেখানে বাস করত মাথায় ঈগলের পালকের সাজ আর বিচিত্র পোশাক পরা রেড ইন্ডিয়ানরা। সংখ্যায় তারা প্রচুর। শহরের উপকণ্ঠে তারা চাষবাদ করত, কেউ কেউ আবার কাজ করত ইউরোপিয়ানদের বাড়িতে। যাই হোক, বোগোটা পৌঁছে আমি মনস্থির করলাম একটা মাস সেখানে কাটাবো আমি। আন্দিজ পার হয়ে যে ধকল গেছে তা কাটিয়ে ওঠার জন্য একটা মাস বিশ্রামের প্রয়োজন। তারপর রওনা হব ব্রাজিলের আমাজন অববাহিকার দিকে। আমার সিদ্ধান্ত মতো বোগোটাতে থাকার জন্য এক ইউরোপিয়ানের ফাঁকা বাড়ি ভাড়া নিলাম আমি। একজন যুবক রেড ইন্ডিয়ান চাকরও জুটে গেল। পাঁচামাকি, বেশ শান্ত প্রকৃতির ছেলে। ইউরোপিয়ানদের সংস্পর্শে খ্রিস্ট ধর্ম নিয়েছে, তবে স্বজাতীয়ের সাথেও যোগাযোগ রেখে চলেছে। আমরা দুজনে থাকতে শুরু করলাম সেই ছোট্ট বাড়িটাতে। কোনো কাজ নেই, খাই আর ঘুরে বেড়াই এখানে সেখানে। তখন বসন্তকাল, মনোরম পরিবেশ চারপাশে, পাহাড়ের ঢালে ফুলের সমারোহ। বসন্তকাল আবার সেখানে রেড ইন্ডিয়ানদের বিবাহের ঋতু। গভীর রাতে শহর লাগোয়া পাহাড়ের মাথার ওপর অবস্থিত ছোট ছোট গ্রামগুলো থেকে ভেসে আসতো তাদের বিবাহ উৎসবের ঢাকের শব্দ। আবার একটু থামলেন মৃগাঙ্কমোহন। এই ফাঁকে একবার জানলার সার্সির দিকে তাকিয়ে নিল তাপস। না, ঝড়ের কোনো বিরাম নেই, বরং তা যেন বেড়েই চলেছে। মুহূর্তখানেক চুপ করে থাকার পর মৃগাঙ্কমোহন আবার বলতে আরম্ভ করলেন। ভ্রমণের পাশাপাশি আমার অন্য একটা নেশা ছিল। সে নেশা হলো মুখোশ সংগ্রহের। এই যে দেওয়াল জুড়ে নানা ধরনের মুখোশ দেখছেন, তা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছিলাম আমি। ডান দিকে বুককেসের পাশে যে শিংওয়ালা মুখোশটা আছে, ওটা সাইবেরিয়ার। ওই শিং আর চামড়া বল্লা হরিণের। আর ওই যে ডান দিকের দেওয়ালে লম্বাটে দেখতে কাঠের মুখোশটা, ওটা হন্ডুরাসের এক উপজাতীয়দের। বোগোটা শহরে বাস করার সময় রেড ইন্ডিয়ানদের মুখোশ সম্পর্কে খোঁজখবর করতে গিয়ে একদিন শুনতে পেলাম তাদের কাছে নাকি এক অদ্ভুত ধরনের মুখোশ পাওয়া যায়। সে ব্যাপারে আরও একটু খোঁজ নেওয়ার পর এক বৃদ্ধ রেড ইন্ডিয়ানের কাছে দেখলামও সেটা। জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মুখোশের মতো দেখতে হলেও সেটা আসলে মুখোশ নয়, সেটা মানুষের কুচকানো মাথা, শ্রাঙ্কেন হেড। তাপস বিস্ময়ে বলে উঠল, সত্যিকারের মানুষের মাথা? মৃগাঙ্কমোহন বললেন, হ্যাঁ, সত্যিকারের মানুষের মাথা, এক রাশ চুলওয়ালা, মুখোশের মতো দেখতে মানুষের কুচকানো মাথা। চুল ছাড়াও তার দাঁত, ঠোঁট, নাক সব থাকে। শুধু চোখের পাতা দুটো সুতো দিয়ে সেলাই করে দেওয়া থাকে, যাতে অশুভ আত্মা তার মধ্যে প্রবেশ করতে না পারে। পরে অবশ্য বোগোটাতেই এক ইউরোপিয়ানের মুখে শুনেছিলাম কিভাবে শ্রাঙ্কেন হেড তৈরি করা হয়। রেড ইন্ডিয়ানরা বিজাতীয় লোককে সুবিধে মতো পেলে তার মুন্ডু সমেত গলা কেটে নেয়। তারপর সেই মাথার ভিতর থেকে চোখ, ব্রেন ইত্যাদি পচনশীল বস্তু বার করে ফেলে গরম পাথর ভরে দেওয়া হয় সেখানে। এভাবে মাথাটাকে যাবজ্জীবন তারা রেখে দিতে পারে। পাথর ভরার ফলে মাথাটা ছোট হয়ে কুঁচকে যায় ঠিকই, কিন্তু তার অবয়ব মোটামুটি অবিকৃত থাকে। মাথার চুল আরো ঘন মনে হয়। বৃদ্ধ রেড ইন্ডিয়ানের কাছে ওই অদ্ভুত জিনিসটা দেখার পর সেটা সংগ্রহের ইচ্ছা জাগলো আমার। কিন্তু সেই রেড ইন্ডিয়ান ভয়ে কিছুতেই সেটা আমাকে বিক্রি করতে রাজি হলো না, কারণ সরকারি আইন
কোনো রেড ইন্ডিয়ানের কাছে শ্রাঙ্কেন হেড পাওয়া গেলে তাকে ফাঁসিতে লটকানো হবে। যদিও ইউরোপিয়ান বা বিদেশিদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। তবু তার ভয় হলো আমি যদি তার কথা কোথাও বলে ফেলি। কিন্তু শ্রাঙ্কেন হেডটা দেখার পর থেকেই ওরকম একটা মাথা জোগাড় করার ইচ্ছা আমাকে ভীষণভাবে পেয়ে বসলো। পাঁচামাকির মুখে শুনলাম তার বাপ ঠাকুরদার আমলে নাকি রেড ইন্ডিয়ান যুবকরা শ্রাঙ্কেন হেড যৌতুক দিত কন্যাকে, তার বাবাও দিয়েছিলেন তার মাকে। বসন্তকালে বিবাহ ঋতুতে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়তো রেড ইন্ডিয়ান যুবকেরা। তারা লুকিয়েও থাকতো পাহাড়ের নির্জন পথে। সে পথে একা কোনো ইউরোপিয়ানকে পেলে ধারালো কুঠারের এক কোপে তার মুন্ডু কেটে নিত। বহু ইউরোপিয়ানের বা ভিনদেশি মানুষের প্রাণ গেছে তাদের হাতে। এখন অবশ্য সরকারি আইনের ফলে সে প্রথা লোপ পেয়েছে। নিজেরাও অনেকটা সভ্য হয়েছে তারা। তবে প্রথা বজায় রাখতে এখনো কাগজের তৈরি প্রতীকী মাথা যৌতুক দেয় রেড ইন্ডিয়ানরা। যাই হোক, একটা শ্রাঙ্কেন হেড জোগাড় করার ইচ্ছাটা ক্রমেই বেড়ে চলল আমার। অনেক চেষ্টা করার সত্ত্বেও আমি সংগ্রহ করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আমি পাঁচামাকিকে বললাম সে যদি আমাকে সেটা সংগ্রহ করে দেয় তাহলে আমি তাকে মোটা রকম বকশিস দেব। একটু দোনামোনা করে শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। কিন্তু সে বলল তার জন্য দিন দুয়েক ছুটি নিয়ে তাকে গ্রামে যেতে হবে। আমি সানন্দে তাকে ছুটি দিয়ে দিলাম, কিছু আগাম অর্থও দিলাম। সে গ্রামে চলে গেল। আমি তার প্রতীক্ষায় বসে রইলাম, কিন্তু দুদিন কেটে যাওয়ার পরও সে ফিরল না। তারপর একটা একটা করে দিন কাটতে লাগলো। এদিকে আমার বোগোটা ত্যাগ করার সময়ও এগিয়ে আসছে। তার ফেরার আশা ত্যাগ করলাম আমি। 1 মাস বোগোটাতে থাকার পর যেদিন আমার সে শহর ত্যাগ করার কথা, ঠিক তার আগের দিন দুপুরে হঠাৎ ফিরে এলো পাঁচামাকি। কিন্তু তার পরনে ইউরোপিয়ান বেশের পরিবর্তে রেড ইন্ডিয়ানদের সেই বিচিত্র পোশাক, মাথায় পালকের সাজ, কোমরে ঝুলছে কুঠার। সে আমাকে জানালো খ্রিস্ট ধর্ম ত্যাগ করে বাপ ঠাকুরদার সনাতন ধর্মে আবার ফিরে গেছে সে। গ্রামে একটা মেয়ে দেখেছে সে, তাকে বিয়ে করে গ্রামেই থাকবে। তবে এখন সে এসেছে আমাকে দেওয়া তার প্রতিশ্রুতি রাখতে। একটা শ্রাঙ্কেন হেডের সন্ধান সে পেয়েছে। সেটা নিতে হলে আমাকে তার সাথে সেই দিনই রেড ইন্ডিয়ানদের গ্রামে যেতে হবে। তন্ময় হয়ে মৃগাঙ্কমোহনের গল্প শুনতে লাগলো তাপস। তিনি তারপর বলে চললেন, শ্রাঙ্কেন হেডের ব্যাপারে আমার এত আগ্রহ ছিল যে আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ও যে গ্রামে আমাকে নিয়ে যাবে বলল, সে গ্রাম আমার বাসস্থান থেকে মাত্র মাইল 4 দূরে একটা পাহাড়ের মাথায় অবস্থিত। ঠিক করলাম বিকালে সেখানে গিয়ে রাতে ফিরে আসব। তারপর পরদিন রওনা হব আমাজন উপত্যকার উদ্দেশ্যে। পরদিন নতুন পথে যাত্রা শুরু করার জন্য কিছু গোছগাছের প্রয়োজন ছিল আমার। সারাটা দুপুর ধরে সে কাজে আমাকে সাহায্য করলো পাঁচামাকি। সে আমার জিনিসপত্র গুছিয়ে দিল, মালপত্র বাঁধাছাদা করলো, জুতো পালিশ করলো। সব কাজ শেষ হবার পর বিকালবেলা আমি তার সাথে যাত্রা করলাম তার গ্রামের দিকে। বসন্তের সুন্দর বিকেল। পাহাড়ের ঢালে নাম না জানা নানা ফুল ফুটেছে। বাতাসে ভাসছে তাদের মন মাতাল করা সৌরভ। যাত্রাপথে হয়তো কখনো চোখে পড়ছে রেড ইন্ডিয়ানদের কুটির। ছোট ছোট শিশুরা খেলছে সেখানে। কোনো সময় দেখা হচ্ছে কোনো রেড ইন্ডিয়ান শিকারীর সাথে। বল্লমের মাথায় গাঁথা ছাই রঙের জংলি খরগোশ। এসব দেখতে দেখতে চলতে লাগলাম আমি। তবে পাঁচামাকি গ্রামটা যে দূরত্বে বলেছিল তার চেয়ে বেশ কিছুটা দূর বলে মনে হলো আমার। যখন গ্রামে পৌঁছালাম তখন সন্ধে। গ্রামে মানে গোটা 15 কুঁড়ে ঘর।
জনা 30 নানা বয়সী রেড ইন্ডিয়ান নারী পুরুষ বাস করে সেখানে। পাঁচামাকির সাথে আমি সেখানে উপস্থিত হতেই কুঁড়েঘর ছেড়ে বেরিয়ে আমাদের চারপাশে গোল করে ঘিরে দাঁড়ালো তারা। সেই দলের মধ্যে যেমন মাথায় ঈগলের পালকের সাজওয়ালা, মুখমণ্ডলে অসংখ্য বলিরেখা আঁকা দীর্ঘদেহী বৃদ্ধ, তেমনই আছে পাঁচামাকির মতো যুবক, মাথায় দুটো মাত্র পালক গোজা, লম্বা বেনিওয়ালা রেড ইন্ডিয়ান যুবতীরা। এমনকি কাঠের চুষি কাঠি হাতে কয়েকটা বাচ্চাও সেই দঙ্গলে চোখে পড়ল আমার। তারা আমাকে দেখে নিজেদের মধ্যে তাদের ভাষায় কি যেন বলাবলি করতে লাগলো। তার বিন্দু বিসর্গও বুঝতে পারলাম না আমি। সেই ভিড় ঠেলে পাঁচামাকি আমাকে নিয়ে ঢুকলো একটা কুঁড়ে ঘরের মধ্যে। আমাকে সে সেই ঘরের মধ্যে অপেক্ষা করতে বলে বাইরে চলে গেল। আমি বসে রইলাম সেখানে। বাইরে অন্ধকার নেমে এলো। 1 ঘন্টা পর সে ফিরে এসে বলল, চলুন এবার বাইরে যাব, একটা অনুষ্ঠান হবে, সেটা শেষ হলে মাথাটা যেখানে আছে সেখানে আপনাকে নিয়ে যাব। বাইরে বেরিয়ে দেখি আকাশে ধীরে ধীরে চাঁদ উঠেছে। গোল হয়ে দাঁড়িয়ে থাকা ত্রিভুজাকৃতি কুঁড়েঘরগুলোর ঠিক মাঝখানে খোলা আকাশের নিচে জ্বালানো হয়েছে একটা অগ্নিকুণ্ড। তার সামনে দাঁড়িয়ে আছে মুখে বিচিত্র উল্কি আঁকা রেড ইন্ডিয়ান পুরুষরা। তাদের প্রত্যেকের কোমরে রয়েছে ছোট আকৃতির ধারালো কুঠার। আর তার কিছু দূরে মাটিতে ভিড় করে বসে আছে মহিলারা। 2 জন ঢাক বাদকও সেজেগুজে দাঁড়িয়ে আছে সেখানে। বাইরে বেরিয়ে আমরা গিয়ে বসলাম অগ্নিকুণ্ড থেকে একটু দূরে একটা পাথরের ওপর। আমরা সেখানে গিয়ে বসার পর একজন দীর্ঘদেহী সর্দার মতো রেড ইন্ডিয়ান দুর্বোধ্য ভাষায় কি যেন নির্দেশ দিল। তখন আগুনের কাছে দাঁড়িয়ে থাকা ইন্ডিয়ানরা নিজেদের কোমর থেকে কুঠার খুলে নিয়ে অগ্নিকুণ্ড ঘিরে সার বেঁধে দাঁড়ালো। বেজে উঠল ঢাক। ঢাকের তালে আর সঙ্গীতের ছন্দে নৃত্য শুরু করলো তারা। কখনো আকাশের দিকে মাথা তুলে কুঠার উঁচিয়ে, কখনো মাটির দিকে ঝুঁকে অগ্নিকুণ্ডকে বৃত্তাকারে পাক খেতে লাগলো সকলে। প্রথমে ধীর গতিতে, তারপর দ্রুত লয়। চাঁদের আলোতে বসে আমি প্রত্যক্ষ করতে লাগলাম রেড ইন্ডিয়ানদের সেই অদ্ভুত নৃত্য। তাদের বিচিত্র সঙ্গীত আর বাদ্যযন্ত্রের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো পাহাড়ের গায়ে। নাচ দেখতে দেখতে আমি পাঁচামাকিকে জিজ্ঞেস করলাম, এ নাচ কিসের জন্য? পাঁচামাকি আমার কথা শুনে সলজ্জে বলল, সামনের চন্দ্রমাসের 5 তারিখে আমার বিয়ে। প্রাক বিবাহ উৎসব পালন করা হচ্ছে এই নাচের মাধ্যমে। মেয়েদের দঙ্গলে বসে থাকা তার নববধূকে সে আঙুল দিয়ে আমাকে দেখিয়েও দিল। এর কিছুক্ষণ পর যারা নাচছিল তাদের মধ্যে একজন বেরিয়ে এসে আমার পাশে বসে থাকা পাঁচামাকিকেও তাদের মধ্যে টেনে নিয়ে গেল। কোমর থেকে কুঠার খুলে নিয়ে সেও তাদের সাথে নৃত্য শুরু করলো। একলা বসে রইলাম আমি। সময় এগোতে লাগলো। নেচে চলল পাঁচামাকি। এক সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। জিনিসটা নিয়ে আমাকে ফেরার পথ ধরতে হবে। আর দেরি হলে ফেরা যাবে না। ব্যাপারটা ভেবে নৃত্যরত পাঁচামাকির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি উঠে দাঁড়ালাম। তখন নাচের ছন্দ একদম চরম পর্যায়ে পৌঁছেছে। রেড ইন্ডিয়ানদের ছন্দবদ্ধ সমবেত পদাঘাতে কেঁপে উঠছে মাটি। তাদের চিৎকার আর ঢাকের শব্দ 5 গুণ বৃদ্ধি পেয়েছে। আমি উঠে দাঁড়াবার পর মনে হয় আমাকে লক্ষ্য করল পাঁচামাকি, এবং সম্ভবত উঠে দাঁড়াবার কারণও অনুধাবন করল সে। তাই কিছুক্ষণের মধ্যে দল ছেড়ে বেরিয়ে এসে আমাকে সে বলল, এবার চলুন, আপনার জিনিসটা এবার দিয়ে দিই। আমি বললাম, হ্যাঁ চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন কোথায় যেতে হবে? কিছু দূরে পাহাড়ের খাদের ধারে একদম একলা দাঁড়িয়ে আছে একটা কুঁড়ে ঘর। সেটা দেখিয়ে পাঁচামাকি বলল, ওই যে আমার নতুন ঘর, বিয়ের পরে ওখানেই আমি থাকবো। ওই ঘরেই রাখা আছে মুন্ডুটা, আসুন আমার সাথে। পাঁচামাকির পিছন পিছন আমি গিয়ে দাঁড়ালাম সেই কুঁড়ে ঘরের সামনে।
ইঙ্গিতে আমাকে তার ভিতরে প্রবেশ করতে বলল সে। প্রথমে ঘরের ভিতর পা রাখলাম আমি, আমার পিছন পিছন পাঁচামাকি। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেমে গেল রেড ইন্ডিয়ানদের চিৎকার আর ঢাকের শব্দ। ছোট্ট ঘরটাতে কোনো আলো জ্বলছে না, শুধু খোলা দরজা দিয়ে কিছুটা চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভিতর। ঘরে ঢুকে আমি পিছন ফিরে পাঁচামাকিকে বললাম, কোথায় জিনিসটা? আমার কথার উত্তরে পাঁচামাকি তার বেটে কুঠার সমেত হাতটা তার মাথার ওপর তুলে ধরে হেসে বলল, ওই যে ওই দেওয়ালের দিকে তাকান, ওখানে দেওয়ালের কোণে সেটা রাখা আছে। মুখ ফিরিয়ে ঘাড়টা একটু ঝুঁকিয়ে তাকালাম সামনের আধো অন্ধকার দেওয়ালের দিকে। এ পর্যন্ত বলে হঠাৎই চুপ করে গেলেন মৃগাঙ্ক মোহন। তাপস তন্ময় হয়ে তার কাহিনী শুনছিল। মৃগাঙ্ক মোহন থেমে যেতেই তাপসের মুখ থেকে বেরিয়ে এলো, তারপর কয়েক মুহূর্ত তাপসের চোখের দিকে তাকিয়ে থেকে তিনি জবাব দিলেন, তারপর এই যে। তাপস গল্প শুনতে শুনতে খেয়াল করেনি কখন যেন তিনি বাইরে বার করে ফেলেছেন বাক্সের ভিতরে রাখা জিনিসটা। মৃগাঙ্ক মোহনের কথা শুনে তাপস তাকালো টেবিলের ওপর তার হাতে ধরা জিনিসটার দিকে। সেটা দেখতে অবিকল যেন একটা মুখোশের মতো। ঘন কালো চুলওয়ালা কুকড়ে যাওয়া একটা মানুষের মুখ, নাক ঠোঁট সব ঠিকই আছে, শুধু তার চোখের পাতা দুটো সুতো দিয়ে সেলাই করা। শ্রাঙ্কেন হেড। সেটা দেখে বিস্মিত হয়ে তাপস বলে উঠল, এই মাথাটাই কি ছিল সেই ঘরের ভিতর? কার মাথা এটা? এরকম ঘন কালো চুল তো ইউরোপিয়ানদের থাকে না। একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল মৃগাঙ্ক মোহনের মুখে। আর ঠিক সেই সময় ঝড়ের ঝাপটে খান খান হয়ে গেল জানলার কাচের সার্সি। একরাশ ঠান্ডা বাতাসের ঝলকে নিভে গেল টেবিলে রাখা মোমবাতি। ঘর অন্ধকার হয়ে গেল। শুধু ফায়ার প্লেসের গনগনে আঁচের লাল আভা এসে পড়েছে মৃগাঙ্ক মোহনের মুখে আর তার ডান হাতে ধরা শ্রাঙ্কেন হেডের ওপর। অন্ধকার ঘরের মধ্যে তাপসের দিকে বিষণ্ণ হাসি নিয়ে তাকিয়ে রইলেন তিনি। হঠাৎ যেন তাপসের মনে হলো এই দুই মুখের মধ্যে বড্ড বেশি মিল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তাপস, আর পর মুহূর্তে মৃগাঙ্ক মোহন বাঁ হাত দিয়ে তার নিজের ঘাড়ের ওপর থেকে এক টানে তার মাথাটা খসিয়ে ফেললেন। ঘাড়ের ওপর শুধু জমাট বাঁধা অন্ধকার। একটা আর্ত চিৎকার করে উঠল তাপস, তারপর কোনো রকমে সেই অন্ধকার ঘর থেকে ছিটকে বাইরে বেরোলো। ঘরের ভিতর থেকে ভেসে এলো মৃগাঙ্ক মোহনের গলা, এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? গল্পটা তো পুরো বলাই হলো না আপনাকে। সেই কুড়ে ঘরের ভিতর কি হলো সেটা শুনে যান। মৃগাঙ্ক মোহনের গল্পের বাকি অংশ শোনার জন্য তাপস আর সেখানে দাঁড়ালো না। বাড়ির বাইরে বেরিয়ে সে ঝড়ের মধ্যেই ছুটতে শুরু করলো। শেষ হলো শ্রাঙ্কেন হেড। ভালো থাকবেন, ধন্যবাদ।